আসসালামু আলাইকুম। উত্তর উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সারোয়ার আলম, সহকারী অধ্যাপক অর্থনীতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ উত্তর উচ্চ বিদ্যালয় কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে সকলে তোমরা ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব ধনতান্ত্রিক অর্থব্যবস্থা সম্পর্কে। আমরা জানি পৃথিবীর বিভিন্ন দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয় এবং বিভিন্ন অর্থনৈতিক সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে বিভিন্ন উপায় অবলম্বন করা হয়। তার প্রেক্ষিতে পৃথিবীতে 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা পরিলক্ষিত হয়। প্রথমটি হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, দ্বিতীয় হচ্ছে সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থা, তৃতীয় হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা এবং চতুর্থ হচ্ছে ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা নিয়ে আলোচনা করব। প্রথমে জেনে নেই ধনতান্ত্রিক অর্থব্যবস্থা কী। ধনতান্ত্রিক অর্থব্যবস্থা এমন একটি অর্থব্যবস্থা যেখানে ব্যক্তির পূর্ণ স্বাধীনতা থাকে সকল সম্পদের উপর এবং উৎপাদনের সকল উপকরণের উপর। ব্যক্তিগত স্বাধীনতার কারণে সরকারের নিয়ন্ত্রণ থাকেন না বললেই চলে। সুতরাং ব্যক্তি সম্পদকে কাজে লাগিয়ে, তার মূলধনকে কাজে লাগিয়ে, তার শ্রম মেধাকে কাজে লাগিয়ে পুরো অর্থব্যবস্থাকে নিয়ন্ত্রণে রাখে। অর্থাৎ একটি দেশের অর্থনৈতিক ব্যবস্থা ব্যক্তির হাতেই নিয়ন্ত্রিত হয়। আমি আরেকটু স্পষ্ট করে বলি, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার ক্ষেত্রে বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থার ক্ষেত্রে একটি দেশের উৎপাদন, বন্টন, বিনিময় এবং ভোগ সম্পূর্ণই নির্ভর করে ব্যক্তির উপর। সুতরাং বলা যায় এটি ব্যক্তি স্বাতন্ত্র্যবাদও। আবার অনেকে বলে থাকেন, অনেক অর্থনীতিবিদ বলে থাকেন যে একটি মুক্তবাজার অর্থনীতি, অর্থাৎ পুঁজিবাদী অর্থনীতি বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থাকে মুক্তবাজার অর্থ ব্যবস্থাও বলা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা এক এক করে আলোচনা করব যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো কী। বৈশিষ্ট্যগুলি পর্যালোচনা করলে, বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারব যে প্রকৃতপক্ষে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বলতে কী বোঝায় বা পুঁজিবাদী অর্থব্যবস্থা বলতে কী বোঝায় বা মুক্তবাজার অর্থনীতি বলতে আমরা কি বুঝি। তো আমরা শুরু করি যে কি কি বৈশিষ্ট্য ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় বা পুঁজিবাদী অর্থব্যবস্থায় পরিলক্ষিত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হও, লিখে নাও। 1, সম্পদের ব্যক্তিগত মালিকানা। এখানে সম্পদ বলতে উৎপাদনের উপকরণগুলোকে বোঝানো হয়েছে। এক্ষেত্রে ব্যক্তি সকল সম্পদের মালিক বা সকল উৎপাদনের উপকরণগুলোর মালিক একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান। সুতরাং তারা তাদের ব্যক্তিগত সম্পদকে যে কোনো দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে যে কোনো পরিমাণে বিনিয়োগ করতে পারেন। আবার উৎপাদিত পণ্য নিজেদের হাতেও রাখতে পারেন, বাজারে বিক্রিও করতে পারেন। এই জন্য বোঝানো হয়েছে যে সম্পদের ব্যক্তি মালিকানা বিদ্যমান। পুঁজিবাদী অর্থনীতিতে ব্যক্তিগত মালিকানা বিদ্যমান। আর এখান থেকে লক্ষ্য করা যায় যে কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করেন তাহলে তার মৃত্যুর পর তার যারা উত্তরাধিকারীরা রয়েছেন তারা সম্পদের মালিক হয়ে থাকেন। অর্থাৎ পুঁজিবাদী অর্থব্যবস্থায় ব্যক্তিগত মালিকানা স্বীকৃত হওয়ার পাশাপাশি উত্তরাধিকার বিষয়টিও প্রতিষ্ঠিত হয়ে আসছে। শিক্ষার্থীরা, দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তিগত উদ্যোগের স্বাধীনতা। ব্যক্তিগত উদ্যোগের স্বাধীনতা। যেহেতু সম্পদের মালিক বা উপকরণের মালিক ব্যক্তি, সেহেতু ব্যক্তি তার সম্পদকে, তার উৎপাদনের উপকরণকে যে কোনো উৎপাদন ক্ষেত্রে বিনিয়োগ করতে পারে। এমনকি
যে ব্যক্তি একজন শ্রমিক, একজন শিক্ষিত লোক, তিনি তার শ্রমকে যে কোনো ক্ষেত্রে বিনিয়োজিত করতে পারেন। একজন শিক্ষিত যুবক সে ইচ্ছা করে চাকরিও গ্রহণ করতে পারেন, আবার ইচ্ছা করলে তিনি কোনো ব্যবসায় প্রতিষ্ঠানে নিজেকে নিয়োজিত করতে পারেন। একজন শ্রমিক যে কোনো প্রতিষ্ঠানে তার শ্রম বিনিয়োজিত করতে পারেন। এদিক থেকে স্পষ্ট হয়ে উঠেছে যে পুঁজিবাদী অর্থব্যবস্থায় তথা ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় ব্যক্তিগত উদ্যোগের স্বাধীনতা রয়েছে। এক্ষেত্রে উৎপাদকেরও স্বাধীনতা রয়েছে। উৎপাদনকারী যে কোনো দ্রব্য উৎপাদন ক্ষেত্রে তার সম্পদের বিনিয়োগ ঘটাতে পারেন। আবার ইচ্ছে করলে তার যেখানে লাভ কম বা মুনাফা যেখানে কম সেখান থেকে তার পুঁজি অন্যত্র তিনি স্থানান্তরিত করতে পারেন। যেহেতু ব্যক্তি স্বাধীনতার গুরুত্ব রয়েছে, সেহেতু এখানে ব্যক্তি তার ইচ্ছে মতো যেখানে মুনাফা বেশি, যেহেতু পুঁজিবাদী অর্থব্যবস্থা মুনাফাকে বেশি নির্দেশ করে বা মুনাফার দ্বারাই পুঁজিবাদী অর্থব্যবস্থা বেশি নিয়ন্ত্রিত হয়, সুতরাং পুঁজিবাদী অর্থব্যবস্থায় মুনাফা যেখানে বেশি, উদ্যোক্তা বা কি বলা যায় সম্পদের মালিক বা উপকরণের মালিক সেই মুনাফার দিকে ধাবিত হওয়ার লক্ষ্যে যেখানে মুনাফা বেশি সেই খাতে তিনি তার উপকরণকে বেশি বিনিয়োগ করবেন, তার মূলধনকে সেখানে নিয়োজিত রাখবেন। সেক্ষেত্রে উৎপাদকেরও স্বাধীনতা এখানে বিরাজমান। তৃতীয় বৈশিষ্ট্য বলতে চাই ভোক্তার সার্বভৌমত্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পুঁজিবাদী অর্থব্যবস্থায় উৎপাদকের যেমন স্বাধীনতা রয়েছে, তেমনি ক্রেতার বা ভোক্তারও সার্বভৌমত্ব বা স্বাধীনতা রয়েছে। যেমন উৎপাদক যেমন তার ইচ্ছে মতো মুনাফা বৃদ্ধির লক্ষ্যে যে কোনো পণ্য উৎপাদন করতে উৎসাহী হন, ভোক্তা বা ক্রেতাও তেমনি তার অর্জিত আয় যে কোনো পণ্য ক্রয়ের ক্ষেত্রে ব্যয় করতে পারেন। ভোক্তা তার ইচ্ছে মতো স্বাধীনভাবে তিনি দ্রব্য নির্বাচন করতে পারেন। একজন ভোক্তা বা একজন ক্রেতা যে কোনো পণ্য যে কোনো পরিমাণে ক্রয় করতে সক্ষম। এখানে কোনো বাধা বিপত্তি সৃষ্টি করার মতো কেউ থাকে না। যেহেতু পুঁজিবাদী অর্থব্যবস্থায় এই সুযোগ রয়েছে, সেহেতু একজন ভোক্তা তার ভোগের ক্ষেত্রে, তার ক্রয়ের ক্ষেত্রে সার্বভৌমত্ব অর্জন করতে সক্ষম। এই অর্থব্যবস্থায় চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে মুনাফা অর্জন। মুনাফা অর্জন বা মুনাফা অস্তিত্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আগেই বলেছি যে সম্পদের ব্যক্তিগত মালিকানা স্বীকৃত এই অর্থব্যবস্থায়। যেহেতু উৎপাদনের সকল উপকরণের মালিক ব্যক্তি, সেহেতু ব্যক্তি তার মুনাফা সর্বোচ্চকরণের লক্ষ্যে তার মূলধনকে বা তার সম্পদকে কাজে লাগাবে। সেই ক্ষেত্রে সেই ব্যক্তি বা একটি প্রতিষ্ঠান কখনোই সামাজিক কল্যাণের কথা বেশি বিবেচনায় আনবে না। বেশি বিবেচনায় আনবে কিভাবে তার মুনাফার পরিমাণ বৃদ্ধি করা যায়। এই লক্ষ্যে সে তার সম্পদকে, তার মূলধনকে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করবেন। তো যেহেতু এই স্বাধীনতা উদ্যোক্তার রয়েছে, যেহেতু মুনাফা অর্জনের সুযোগ পুঁজিপতির রয়েছে, সেই ক্ষেত্রে সমাজে বন্টনের ক্ষেত্রে, উৎপাদিত পণ্যের বা সম্পদের বন্টনের ক্ষেত্রে বৈষম্য লক্ষ্য করা যায়। অর্থাৎ পরবর্তী বৈশিষ্ট্যটি হচ্ছে সম্পদের অসম বন্টন। আমরা একটু বোর্ডটা মুছে নেই। পঞ্চম হচ্ছে 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সম্পদের অসম বন্টন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একজন ব্যক্তি যখন ধনী থাকে, যখন তার অনেক পুঁজি থাকে, মূলধন থাকে, তখন তিনি উৎপাদন ক্ষেত্রে, ব্যবসায় ক্ষেত্রে তিনি তার পুঁজিকে বিনিয়োগ করে দিনে দিনে আরও বেশি পুঁজির মালিক হয়ে ওঠেন। ঠিক তেমনি যারা পুঁজিবাদী অর্থব্যবস্থা লক্ষ্য করা যায়, যারা শ্রমিক থাকে বা যারা পুঁজির মালিক নন, তারা কখনোই পুঁজির মালিক হতে পারেন না। অর্থাৎ দেখা যাচ্ছে কি সম্পদগুলো
ধনী ব্যক্তিদের হাতেই দিনে দিনে কুক্ষিগত হয়। মুষ্টিমেয় ব্যক্তির হাতেই দেশের বেশিরভাগ সম্পদ কেন্দ্রীভূত হয়। পুঁজিবাদী অর্থব্যবস্থায় অসংখ্য মানুষ দরিদ্র থাকে বা কম সম্পদের মালিক থাকে। আমি আমাদের বাংলাদেশের কথা যদি ধরি, তাহলে হয়তো দেখা যাবে মাত্র 30% লোকের কাছে 70% সম্পদ রয়েছে। বিপরীতভাবে 70% লোকের কাছে মাত্র 30% সম্পদ রয়ে গেছে। তো যেহেতু বাংলাদেশ পূর্ণ পুঁজিবাদী দেশ নয়, পৃথিবীর অন্যান্য পুঁজিবাদী দেশগুলোর দিকে যদি আমরা লক্ষ্য করি, সেখানে এই অবস্থাটি আরও বেশি ভয়াবহ। সেখানে পুঁজিপতিদের সংখ্যা অনেক কম। পুঁজিবাদী অর্থব্যবস্থা তথা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার এটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যেহেতু জেনেছি যে সম্পদের ব্যক্তিগত মালিকানা যেমন স্বাধীনতা রয়েছে ব্যক্তির, ঠিক তেমনি ভোক্তাদের আবার স্বাধীনতা রয়েছে। সুতরাং বাজারে যখন উৎপাদিত পণ্য যোগান দেওয়া হয়, তখন ক্রেতারা বাজার থেকে দ্রব্য যখন ক্রয় করতে যায়, তখন এই দুটি পক্ষের মধ্যে অনেক প্রতিযোগিতার সৃষ্টি হয়। ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যথেষ্ট দর কষাকষির সৃষ্টি হয়। সেক্ষেত্রে ব্যক্তি কম দামে যেমন কিনতে চায়, ক্রেতা বা ভোক্তা যেমন কম দামে ক্রয় করতে চায়, বিক্রেতা অধিক দামে বিক্রি করতে চায়। তো এই পুঁজিবাদী অর্থব্যবস্থায় দেখা যায় বাজারে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যথেষ্ট প্রতিযোগিতার সৃষ্টি হয়। সেক্ষেত্রে দামের উপর সরকারের বা কোনো কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ থাকে না। দাম নিয়ন্ত্রিত হয় ক্রেতাদের চাহিদা এবং উৎপাদকদের যোগানের পারস্পরিক প্রভাবের মাধ্যমে। এটি পুঁজিবাদী অর্থব্যবস্থার অর্থাৎ ধনতান্ত্রিক অর্থব্যবস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। আমরা আরও লক্ষ্য করি যে এটি 6 নম্বর বৈশিষ্ট্য। 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে ওই চাহিদা ও যোগানের দ্বারা, চাহিদা ও যোগান দ্বারা যোগান দামকে প্রভাবিত করে, দামকে প্রভাবিত করে। 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে শিক্ষার্থীরা যে আমরা একটু আগেও জেনেছি যে একটি পুঁজিবাদী অর্থব্যবস্থায় পুঁজির মালিক থাকেন মুষ্টিমেয় ব্যক্তি, আর বেশিরভাগ লোক কম সম্পদের মালিক থাকে। আমরা এও লক্ষ্য করি পুঁজিবাদী অর্থব্যবস্থায় শিল্প প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, বিভিন্ন বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক থাকেন মুষ্টিমেয় ব্যক্তি। তো যেহেতু পুঁজিবাদী অর্থব্যবস্থায় তারা তাদের মূলধনকে পরিচালিত করেন মুনাফা বৃদ্ধির লক্ষ্যে, সুতরাং দেখা যায় পুঁজিবাদী অর্থব্যবস্থায় বা ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় ধনী এবং দরিদ্র শ্রেণীর সৃষ্টি হয়। অর্থাৎ একে বলা হয় যে শ্রেণী বৈষম্য সৃষ্টি হয়। প্রত্যেক দেশে, পৃথিবীর প্রত্যেক দেশে যেখানে পুঁজিবাদী অর্থব্যবস্থা প্রচলিত আছে, সেখানে ধনী এবং দরিদ্র শ্রেণীর অস্তিত্ব রয়েছে। অর্থাৎ শ্রেণী বৈষম্য সৃষ্টি হচ্ছে। এক শ্রেণী দিনে দিনে গরিব হচ্ছে, দরিদ্র হচ্ছে, আরেকটা বিশেষ শ্রেণী দিনে দিনেই আরও বেশি ধনী হয়ে উঠছে। পুঁজিপতির মালিকেরা আরও বেশি পুঁজির মালিক হয়ে উঠছেন। আর এর কারণ হচ্ছে যে উৎপাদন ক্ষেত্রে যেহেতু পুঁজিপতির মালিকরা, পুঁজির মালিকেরা শ্রমিকদের নিয়োগ দিয়ে থাকেন, সেহেতু উৎপাদন ক্ষেত্রে বা নিয়োগের ক্ষেত্রে শ্রমিকদের তুলনায় পুঁজিপতিদের প্রভাব প্রতিপত্তি অনেক বেশি থাকে। তারা ইচ্ছে করলে কোনো শ্রমিককে কম মজুরিতে চাকরি দিয়ে থাকেন, কাজ দিয়ে থাকেন, আবার তাদের ইচ্ছে মতো কোনো শ্রমিককে ছাঁটাই করতে পারেন, আবার তেমনি তাদের ইচ্ছে মতো শ্রমিক নিয়োগও দিতে পারেন। যেহেতু নিয়োগের ক্ষেত্রে, কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে নিয়োগপ্রাপ্তদের তুলনায় নিয়োগকর্তাদের আধিপত্য বেশি থাকে, সেখানে শোষণের সুযোগটাও বেশি থাকে। আর পৃথিবীর সব পুঁজিবাদী দেশেই শ্রমিক শোষণ কিছু না কিছু রয়েছে। এই শ্রমিক শোষণের সুযোগ থাকার কারণে পুঁজিপতিরা তাদের মুনাফা সর্বোচ্চ পরিমাণে নির্ধারণ করতে সক্ষম হয়। ফলে দিনে দিনেই এই শ্রেণী বৈষম্যর হার বেড়ে চলেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শ্রেণী বৈষম্যের অস্তিত্ব পুঁজিবাদী অর্থব্যবস্থা প্রতিটি দেশেই রয়েছে। আমরা আমাদের বাংলাদেশেও লক্ষ্য করি যে আমাদের বাংলাদেশে যারা পুঁজিপতি রয়েছেন, যারা বড় বড় মিল কারখানার মালিক রয়েছেন, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক রয়েছেন, ব্যাংকের মালিক রয়েছেন, তারা ওই ব্যাংকের সংখ্যা বাড়ছে, শিল্পের সংখ্যা তাদের বাড়ছে,
কিন্তু শ্রমিক সারা জীবন শ্রমিকই থেকে যাচ্ছেন। সুতরাং একটি অবশ্যই স্বীকার্য যে পুঁজিবাদী অর্থব্যবস্থায়, ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় শ্রেণী বৈষম্য একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরও একটি বড় ধরনের বৈশিষ্ট্য রয়েছে, সেটি উল্লেখ করি, তোমরাও লিখে নাও, যে পুঁজি রপ্তানি। পুঁজি রপ্তানি আমরা ইতিমধ্যে জেনেছি যে পুঁজিবাদী অর্থব্যবস্থায়, ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় পুঁজির মালিকেরা মুনাফা অর্জন করতে করতে তাদের পুঁজির পরিমাণ এতটাই বৃদ্ধি করতে সক্ষম হন যে নিজ দেশে যদি বিনিয়োগের ক্ষেত্র না থাকে, তখন অন্য দেশে তারা পুঁজি বিনিয়োগ করে মুনাফা বৃদ্ধির ক্ষেত্রে মনোযোগী হয়ে থাকেন। বর্তমান বিশ্বে যারা পুঁজিপতি রয়েছেন, আমরা লক্ষ্য করি যে এক দেশের পুঁজিপতি পৃথিবীর বিভিন্ন দেশে তাদের পুঁজিকে বিনিয়োগ করে থাকেন। বিনিয়োগ করার সুযোগ রয়েছে শুধুমাত্র পুঁজিবাদী অর্থব্যবস্থার কারণে। অন্যান্য অর্থব্যবস্থায় এই সুযোগটি তেমন একটা নেই। সুতরাং এই সুযোগ থাকার কারণে এক দেশের পুঁজি পৃথিবীর অন্যান্য দেশে রপ্তানি হয়ে থাকে। এটি পুঁজিবাদী অর্থব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অতি সংক্ষেপে আজকে এই পুঁজিবাদী বা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার যে বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম, তা থেকে আমরা এটুকু জানতে পারলাম যে পুঁজিবাদী অর্থব্যবস্থায় ব্যক্তিগত মালিকানা যেমন স্বীকৃত, ঠিক তেমনি ভোক্তার সার্বভৌমত্ব বিরাজমান। অর্থাৎ ব্যক্তি যেমন তার সম্পদ বৃদ্ধির জন্য উৎপাদন কাজে নিয়োজিত হয়, আবার যারা ক্রেতা বা ভোক্তা শ্রেণী তারাও তাদের স্বাধীনভাবে বিভিন্ন দ্রব্য সামগ্রী ক্রয় করে তাদের উপযোগের পরিমাণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে সক্ষম হন। এই প্রতিযোগিতার কারণে দাম ব্যবস্থা একটা বিশেষ বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। সেটি হচ্ছে কি, দাম নির্ধারণ হয় ক্রেতা এবং বিক্রেতাদের প্রতিযোগিতার মাধ্যমে, চাহিদা এবং যোগানের পারস্পরিক প্রভাবের মাধ্যমে। এটি অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়ে আমরা পরবর্তী ক্লাসে আরও বিস্তারিত আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এখানেই শেষ করতে চাই। তো আশা করি তোমরা এই আজকের ক্লাস মনোযোগ সহকারে শুনেছ। পরবর্তী ক্লাসে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেটি হচ্ছে এই দ্বিতীয় অধ্যায়ে চলে যাব আমরা। প্রথম অধ্যায়ের আলোচনা কিছুটা বাকি রইল, যে ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনৈতিক বিষয়গুলো রয়েছে। যদি সময় পাই তাহলে এটি আমরা আলোচনা করব, তা না হলে আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে যাব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আর আমি সকলের কাছে আমার জন্য দোয়া চাই। এই বলে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।